তোমাদের কথামুখর বইতে যে প্রথম পাঠটা আছে তাতে আছে দেশপ্রেমিকের আহ্বান, তার লেখা নাট্যকার শচীন সেনগুপ্ত। শচীন সেনগুপ্ত মূলত নাট্যকার হিসাবে সমধিক প্রসিদ্ধ। আজকে মূল নাটকটা হচ্ছে সিরাজের। তাহলে সিরাজ যেহেতু একজন ইতিহাসের চরিত্র বা ঐতিহাসিক চরিত্র, তাহলে নাটকটার পটভূমি যে ইতিহাস আশ্রিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে নাট্যকার এখানে শচীন সেনগুপ্ত সিরাজদৌল্লা জীবনের যে উত্থান পতন, সেই উত্থান পতনের কাহিনী নিয়েই সিরাজদৌল্লা নাটকটি রচনা করেছিলেন। আমরা যদি এই যে তোমার বইয়ে যে ছোট্ট একটা নাটক দিয়ে আছে, এই নাটকটার যদি আমরা পূর্বকথাটা একটু জানতে চাই, সেই পূর্বকথাতে আমরা কি দেখি? সিরাজের যে দাদু আলীবর্দী খাঁ বাংলার নবাব ছিলেন। আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, তার 3টি কন্যা ছিল। একজন প্রথম হচ্ছে মেহেরুন্নেসা ওরফে, যাকে আমরা খসড়ি বেগম নামে পরিচিত এই পাঠে। দ্বিতীয়ত হচ্ছে মুনিরা বেগম, আর তৃতীয়ত তোমার হচ্ছে আমিনা বেগম। মেহেরুন্নেসা বা খসড়ি বেগমের বিয়ে হয় কোথায় না, ঢাকার মতিঝিল বলে একটা রাজবংশ, সেখানে তার স্বামী ছিলেন সাদাত। আর পূর্ণিয়া জেলার শাসক শাহমত জংয়ের সাথে বিয়ে হয় মুনিরা বেগমের। একটা পুত্র ছিল শৌকত জং, আর মেহেরুন্নেসার কোনো সন্তান ছিল না। তৃতীয়ত হচ্ছে আমিনা বেগমের 2টো সন্তান ছিল, একটা ইকরামউদ্দৌলা আর একটা হচ্ছে সিরাজউদ্দৌলা। তাহলে খসড়ি বেগমের কোনো সন্তান না থাকায়, যেহেতু তখন দত্তক প্রথা প্রচলিত ছিল, সেই সময় তিনি ইকরামউদ্দৌলাকে দত্তক নিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই বা ইকরামউদ্দৌলার মৃত্যু করলে তার শোকে তার পিতা সাদাত খাঁর মৃত্যু হল। তাহলে আলীবর্দী খাঁর পর সিংহাসন কে বসবে, এই নিয়ে প্রবল একটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছিল। দেশের মধ্যে তাহলে ইকরামউদ্দৌলাকে বঞ্চিত করলেও সেখানে শাহমত জংয়ের পুত্র শৌকত জং উত্তরাধিকারী হিসেবে অগ্রাধিকার পায়, কিন্তু সবাইকে তিনি বঞ্চিত করে সিরাজকে সিংহাসনে বসান। এই নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। খসড়ি বেগম এবং শৌকত জং সঙ্গে তার ছিল ইংরেজ, আর মতিঝিলের সাথে রাজবল্লভের নেতৃত্বে কি চেয়েছিল না, সিরাজকে সিংহাসনচ্যুত করতে চেয়েছিল। এই জন্য বাইরে থেকে একটা ষড়যন্ত্র চলছিল। যেহেতু তখন ইংরেজ সিরাজদৌল্লার আশ্রিত প্রজা, বণিক সম্প্রদায় ইংরেজের মধ্যবাসীরা, এবং সেই জন্য ইংরেজরাও এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং যথেষ্ট তারা প্রভাবিত ছিল। কিসের জন্য? সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য। এটা জানতে পেরে যখন মতিঝিলের শাসক সাদাত খাঁর যখন মৃত্যু ঘটে, তারা জানতো রাজবল্লভের নেতৃত্বে কোথায়, সেই রাজবংশটা কোথায় চলে যাবে, ইংরেজদের হাতে চলে যাবে। সেখান থেকে রক্ষা করার জন্য বৃদ্ধই থাকা সত্ত্বেও খসড়ি বেগম যদি বুঝতে পারেননি, সেই জন্য তাকে নিজের গৃহে টানলেন এবং মতিঝিলকে নিজের আয়ত্তে নিলেন। এবং শৌকত জং বারবার তার বিরুদ্ধে চক্রান্ত সাজাচ্ছিলেন। সেই জন্য কি করলেন, তার মোহনলালকে দিয়ে, তার সেনাপতি সিরাজদার সেনাপতি মোহনলালকে দিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা। এবং ইংরেজদের এবং রাজবল্লভকে নিজের আয়ত্তে আনার জন্য কি করলেন না, ঢাকার যে মতিঝিল, সেই মতিঝিলে সব হিসেব তত্ত্ব বা টাকা তছরূপ গায়ে তাকে বেঁধে আনা বা ধরে আনার আদেশ দিলেন। কিন্তু রাজবল্লভ কি করলেন, বিচক্ষণ রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদেব রায়কে দিয়ে সমস্ত সম্পত্তি, টাকা পয়সা, যা কিছু অস্তলা সম্পত্তি ছিল সব নিয়ে তিনি কোথায়, হিসেবপত্র নিয়ে তিনি ইংরেজদের উঠলে তাকে পাঠিয়ে দিলেন। ইংরেজদের সঙ্গে তার বিরোধ ছিল সিরাজের, কারণ একজন নতুন নবাব সিংহাসনে বসলে উপযুক্ত নজরানা তাকে দেওয়া উচিত।
ইংরেজরা সেটা দেয় না, এতে অপমানিত বোধ করে। দ্বিতীয়ত কৃষ্ণদেব রামকে বারবার তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়, কিন্তু তাকে ফিরিয়ে দেয়। তৃতীয়ত ফরাসি এবং ইংরেজ বাংলায় একই সঙ্গে বাণিজ্য করতে এলেও ফরাসি বাণিজ্যগুলোকে কুটিগুলোকে একে একে তারা দখল করে নিচ্ছিল ইংরেজরা, বারবার বলা সত্ত্বেও নিষেধ করা সত্ত্বেও তো শোনেনি। এবং কলকাতা, সর্বোপরি কলকাতাতে একটা ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা করছিল, সেখানে অস্ত্রশস্ত্র এবং সৈন্যকে রাখার জন্য। সিরাজ এটা বুঝতে পারা, বিচক্ষণ সিরাজ তাদের গোপন যে এই চক্রান্তটা এটা বুঝতে পেরে ফোর্ট উইলিয়াম দুর্গটাকে আক্রমণ করে এবং তার দাদুর নাম অনুসারে নাম রাখেন আলীগঞ্জ, আলিবর্দী নাম অনুসারে আলীগঞ্জ। এর ফলে ঘরে বাইরে তার যে দ্বন্দ্ব, তার যে সভাসদ রাজবল্লভ, জগৎ শেঠ, রায় দুর্লভ, এরা প্রত্যেকেই মির্জাফর প্রত্যেকেই তার বিরুদ্ধে ছিল। তাহলে এরকম তার ঘরে এবং বাইরে যে দ্বন্দ্ব, সে ক্রমশ অসহ্য হয়ে উঠছিল। এবং যখন ইংরেজদের প্রতিনিধি হিসেবে সন্ধির শর্ত যাতে ঠিক থাকে, সেই জন্য ইংরেজদের প্রতিনিধি হিসেবে তিনি ওয়ার্ডসকে রেখেছিলেন তার দরবারে এবং ফরাসি প্রতিনিধিদের মুসিলাকে রেখেছিলেন। কিন্তু এই চক্রান্ত করার জন্য যখন দেখলো ওয়ার্ডসের মাধ্যমে তার ভেতরের সমস্ত খবর তাতে অ্যাডমিরাল ওয়াটসনকে দিয়ে পাঠানো হচ্ছে এবং তার মাধ্যমে লর্ড ক্লাইভকে দিয়ে সমস্ত তথ্য তারা পাঠিয়ে দিচ্ছে, এটা ধরা পড়ার পর সে চাইল যে আর ওয়াটসকে তারা আর রাখবে না, প্রতিনিধি হিসেবে রাখবে না, রাজ দরবার থেকে তারা তাকে তাড়িয়ে দেবে এবং নিজেদেরকে খুশি করতে তার যে সভাসদ, সেই সভাসদদেরকে খুশি করতে মুসিলাকেও দরবার করে ত্যাগ করতে বাধ্য করেছে। এমন একটা সময়ে যখন এই সিদ্ধান্তটা নিচ্ছেন, এই সিদ্ধান্তটা নেওয়ার সময় তিনি একটা সভা ডেকেছিলেন। সেই সভাতে আমরা দেখি যেখানে বইয়ে দেওয়ার জন্য দেওয়া আছে এরপরের অংশটা, একদিকে কে আছে দরবার কক্ষ দেখানো হচ্ছে, সিরাজ এখানে সিংহাসন উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট আছে, সভাসদদের মাঝে আছে মির্জাফর, মোহনলাল, বীরবদন, রায়দুল্লভ একদিকে আছে, আর অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, দণ্ডায়মান আছে। জগৎ শেঠ, রায়দুল্লভ এরা হচ্ছে বড় বড় বণিক রাজা। এই জগৎ শেঠই গোটা বাংলাদেশ যে ব্যাংকিং ব্যবস্থাটা চালু করেছিলেন। এরকম একটা বণিক রাজা যাদের অর্থ তাদের হাতে প্রচুর, তাই তো ইচ্ছে করলে তারা যা খুশি তাই করতে পারে, সেই জন্য সিরাজকে তারা পরোয়া করতে পারে। একদিকে তিনি আছেন, এবার রাজবল্লভ হচ্ছে ওয়ার্সকে তাড়িয়ে দিয়েছে, দেওয়ার ফলে সম্ভবত তারা খুশি নয়, তারা রাজবল্লভ, জগৎ শেঠ এরা কেউ খুশি না, রায়দুল্লভ। তখন রাজবল্লভ তখন হচ্ছে ওয়ার্স সাহেব যখন বিরাট মাঝে হয়েছে, সিরাজউদ্দৌলা বলছে ওয়ার্স লাইন ওয়াটসন কোম্পানির কথা, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন না, নিজেদের কথা। কথাটা হচ্ছে এখানে তার গোপন আতাপটা ইংরেজদের অভিসন্ধিটা সিরাজ বুঝতে পেরেছিলেন যে এখানে সিরাজ কেন অন্য কেউ যদি রাজা হয় তাহলে তাদের উপনিবেশিক সাম্রাজ্য বিস্তার করাই তাদের একটি প্রধান উদ্দেশ্য, এবং সেই লক্ষ্যে তারা অবিচল এবং আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যে। এটা বুঝতে পারার পরই সে বারবার তার বিরুদ্ধে যে সমস্ত সভাসদরা ছিল সেই সভাসদকে নিজের পক্ষে টানার জন্য সে বুঝতে পারছে যে আমি এখান থেকে চলে গেলে বা সিংহাসন থেকে নামলেই কি করবে, ইংরেজরা গোটা বাংলাটাকে দখল করে নেবে, গোটা বাংলা বা তথা গোটা ভারতবর্ষ একটা ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার, মানে ঔপনিবেশিক সাম্রাজ্যে পরিণত হবে, অর্থাৎ আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হব। এটা বুঝতে পারার পরেই সে তাকে অনুরোধ করলো যে ওয়ার্স ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ করে আর নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা, অর্থাৎ আমার রাজ্যটাকে, আমার সাম্রাজ্যটাকে কিভাবে রক্ষা করা যায়, নিজের দেশ মাতৃকাকে কিভাবে রক্ষা করা যায়, দেশ মাতাকে, সেটা কথা ভাবা। জগৎ শেঠের ভাবা যখন উচিত ছিল তখন কি কিছুই ভাবে নিজে হবে না, সিরাজ কথা ভাবে। সে অপরাধ আমি কি বারবার স্বীকার করিনি, আপনাদের সকল অভিযোগ আমি অবনত মস্তকে গ্রহণ করেছি, কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনারা স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন করিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম নিয়েছেন, কর্মচারীর মনে অসত্তা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বেশি, কত হেউ আপনাকে করতে চান। অর্থাৎ তার যে ঘোষাজনীগণ সৌকর্জন তার আত্মীয় হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মানে ইংরেজদের সঙ্গে চক্রান্ত করে তার বিরুদ্ধে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে, তারও প্রতিবাদ তিনি করেননি। জগৎ শেঠ বলছে আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ, সিরাজ বলছে স্বার্থ সিদ্ধি। জগৎ শেঠ বলছে স্বার্থের সন্ধানে যদি আমরা নিযুক্ত থাকতাম, সিরাজ বলছে বলুন তাহলে
ব্যবস্থা তাহলে বাংলার সিংহাসনটা তিনি অন্যান্য করতেছে। তাহলে একজন তার সভাসদ, একজন তার আশ্রিত প্রজা, সে তার নবাবের মুখের উপরে বলে যে ইচ্ছে করলে আমি অন্য নবাব বসাতে পারতাম। তার মানে অর্থের অহংকার, প্রতিপত্তির অহংকার, এই অর্থ প্রতিপত্তির অহংকারে তারা সামান্য যে সম্মানটুকু শ্রদ্ধাটুকু তারা সম্পূর্ণ ভুলে গিয়ে তারা চোখ রাখাচ্ছে তাকে, তার নবাবকে। এই জন্য তাকে বলছে সিরাজ বলছে এত বড় কথা আমার মুখের উপর বলতে হয়, সাহস হয়? ব্যবস্থা বলছে আপনার উপর থেকে আমাদের মনে সাহস হয়েছে। সেটা বলছে আমার উপর তো সেফটি, আমার সহিষ্ণুতায় স্পর্ধা বাড়িয়ে দেয়। সহিষ্ণুতা মানে তার যে সহ্য ক্ষমতাটা, যে আমি বারবার এটা সহ্য করেছি, এই ক্ষমতাটাই আপনাদেরকে বারবার প্রতিবাদী করে ফেলেছে। সিরাজ বলছে জাহাপনা মানি লোকের মানবী করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। সিরাজ বলছে সকলে মিলে আপনারাই কি অপমান করেছেন? রাজ বল্লভ বলছে আমরা কি মিথ্যে কলম করে থাকি? সিরাজ বলছে সত্যাশ্রী রাজা বলুন, সিংহাসন আরোহণ করার পরে 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি বলুন? কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে অবসর দিয়েছেন, বিশ্রামের অবসর দিয়েছেন বলুন। রাজ বল্লভ বলছে আপনার দৈনন্দিন জীবন প্রণালী আমাদের বরদাস্ত থাকবার কথা নয়। সিরাজ বলছে অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুলভাবে বুঝতে পারেন। রাজ বল্লভ বলছে পারি না, এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজ বলছে পাপ যে চাপা থাকে না, হোসেনপুরি তার প্রাণ দিয়ে বুঝিয়ে গেছে। রাজবল্লভের সাথে যে হোসেনপুরি হচ্ছে আলিবর্দী খান বলে একজন তাদের আলিবর্দী খান বলে নবাব ছিল। আলিবর্দী খান শব্দে কিন্তু তার সঙ্গে খসড়ির ভিতরে একটা গোপন আঘাত ছিল বা অবৈধ একটা সম্পর্ক ছিল। এটা সিরাজদৌল্লা জানার পরও এবং তার যে ভিতরের সমস্ত কথাবার্তা ইংরেজদের কাছে পাঠিয়ে দিত তথ্যগুলো, এটা জানার পরেও সিরাজ তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে শোনেনি, সেজন্য তাকে হত্যা করেছে। রাজদ্রোহিতার বিরুদ্ধে প্রতিবাদ করতে তাকে হত্যা করেছিল। ওই জন্য বলছে পাপ চিন্তা হোসেন পুলিশেরা প্রাণ দিয়ে বুঝে গেছে। নিজের জীবন দিয়ে আবার বুঝতে চান, রাজবল্লভ মাথা উঁচু। সে জীবনে জাফর আলী খান, মির্জাফর আরেকটা নাম হচ্ছে জাফর আলী খান। আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর দিকে একবার চেয়ে দেখুন। মির্জাফর এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাফর, আপনি যদি মানি লোকের এই অরূপ অপমান করেন তাহলে আপনার শপথকে কখনো অস্ত্র ধারণ করবেন। ভয় লাগবে। আজ পর্যন্ত কদিনটা ধারণ করেছেন সিপাহসালা। মির্জাফর পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ সৌকর্যকে হত্যা করে বুঝি এই স্পর্ধা হয়েছে কোনো মহল্লা? নির্বাচন বলছে কোন যুদ্ধে কৃতিত্ব না দেখেও আমি জিজ্ঞেস করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত সিপাহসালা নবাবকে সাহায্য করেছেন? জাহাপনা নিচেরই স্পর্ধা মহল্লা বলছে নিচপদস্থ কর্মচারী উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এই কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমন এই কথাও কি মনে রাখা উচিত নয় যে নবাবের কাজের সমালোচনা সবসময় সফল পায় না? এই রাজ্যের সকল প্রধান সেনাপতি আমির, অমরাহ, রহিসরা, রহিস মানে সম্ভ্রান্ত অভিজাত যারা, মনে করছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথায় খাই, এই কথা তাদের মনে রাখা উচিত। বুঝা বলছে এসব অর্বাচীনকে নিয়েই যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন সেফটি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা থাকি। অর্বাচীন বলতে নবীন বা নতুন, অপারদর্শী যেটাকে বলা হয়। নবাব থাকুন তার কর্মক্ষম শক্তিমান পরম বিচক্ষণ ইতিহাসের প্রতিদ্বন্দ্বী। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন যখন হয়েছে তখন আর ভাবনা কি, চলুন রাজবল্লভ জগৎসের দুর্লভ এক প্রস্থানে উদ্যোগ করলেন। সেখানে দাঁড়ান সকলে স্থির হয়ে যান। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, একথাও আপনাদের মনে করে দিতে হবে। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি, যাবো বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি সিপাহসালার কাছে হোয়াটসঅ্যাপ পত্র লিখেছেন, সেই পত্র মুন্সি মানে কেরানি যিনি লিখে পত্র রাখেন, মুন্সিজি পত্র রাখেন। এটা বলছে আমার কাছে ওয়ার্ডস পত্র লিখেছিলেন। ওয়ার্ডসকে নবাবের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি, যাতে ইংরেজদের সঙ্গে সমস্ত চুক্তি ঠিকভাবে বা সন্ধির শর্ত ঠিকভাবে রক্ষা হয় কিনা সেই জন্য দরবারে একজন ইংরেজ প্রতিনিধি ছিল।
মুন্সিজি গতকালকে যে আমার কাছে ওয়ার্স পত্র লিখেছিলেন, সে বলছে হ্যাঁ নবাব বিদ্রোহের মারফত ওয়ার্স এই পত্রখানি আমার এই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান যাবো নবাবের অনুগ্রহ সভাসদকে শুনিয়ে দেবো। পত্রের বিষয়ে আমি তো অবগত নই না পড়া, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেবো না, কেননা আপনি আমার সিংহাসন পত্রখানা আপনাকে দেখতেও দেবো না, কেননা তাহলে যে উদ্দেশ্যে পত্র বেরিত হয়েছে তা সিদ্ধ হবে। আপনারা তাহলে কি করবেন স্থির করেছেন? সিরাজ বলছে রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? মির্জাফর কথা বললেন। রাজ বলল কি বলেন? রাজ বলা হয়েছে আমার কোনো গোপন টিপিনি ঝাপনা আবিষ্কার করেছেন? সিরাজ বলছে আমরা রাজবল্লভকে চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খান মির্জা বলছে নবাবকে প্রকাশ্যে দরবারি আমার বিচার করতে চান? নবাব তাহার বিচার এবং সিংহাসনে দাঁড়িয়ে আছে। জাফর আলী খান আজ বিচারের দিন নয়, সোফার দস্তা করেন দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষাতে আমার শুধু এই আশ্বাস দিন, বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবেন। দুর্দিন মধ্যে কোন সময়কে বোঝানো হয়েছে? ইংরেজরা সৈন্য স্থাপন করছে এবং আক্রমণের জন্য তারা প্রস্তুত হচ্ছে। সিরাজের পতনের সঙ্গে সঙ্গেই বাংলা কি হবে? উপনিবেশিক সাম্রাজ্যের পরিণত হবে, অর্থাৎ ভারতবর্ষ পরাধীন হবে। এই যে সময়, এই যে দুর্দিন, এই দুর্দিনের সময় তিনি তাদের কাছে পাশে থাকার আহ্বান জানাচ্ছেন। তাদের বলছে এই দুর্দিনের জন্য কে যাই যারা দায়ী না, সেটা বলছে আবারও বিচার না যান, বিচার না যান। আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপসের নিষ্পত্তি সম্ভব নয়। এরা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেখে দিতে, কারণ এটা তো ছিল বণিক সম্প্রদায়। এরা কি করতো? অর্থের বিনিময়ে বাইরের কাছ থেকে অনেক অনেক টাকা মুনাফা তারা লাভ করতো। কোম্পানি যদি চলে যায় তাহলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, এই জন্য তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাখতে চাইছে। সেটা বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ, রাজা ওয়াটসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিযান সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? জগৎ সিং বলছে নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই হতো না। সেটা বলছে কলকাতা দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইত তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল, কোম্পানি দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? যা বলছে আপনি আমাদের কি করতে পারেন যা সবার আগে বলি বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সব ব্যাপারে আমাকে সাহায্য করবেন। আপনাদের সকলের সহযোগিতা চেষ্টার ফলে যদি বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা রেখে দেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি সিংহাসনে বসাতে চান আমি খ্রিস্ট মনে সিংহাসন চলে দেব। সকলে বিরব জাফর আলী খান আপনি শুধু সিপাহ সালাম, আপনি আমার বড় লাগবে। বিপদে আপনজন জেনে বুঝে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানের লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সে তো পুরুষ, সেই তো পুরুষ। সে পুরুষ আপনারা আছেন। একটু চুপ করিয়া সকালে মুখভাব করিয়া দিলেন, তারপর আবার বলিতে লাগলেন। রাজা রাজ বললেন ভাগ্যবান জগৎ শেখ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমান। মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছে করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকে পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নয়। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরোধ নয়। অর্থাৎ দেশভক্তির যে প্রকৃত পরিচয়, সে সিংহাসন ছাড়তে প্রস্তুত, কিন্তু দেশ মাতাকে কখনো তিনি পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হোক এটা তিনি দেখতে চান না। কারণ তিনি বাংলার নবাব, হিন্দু মুসলমান সংস্কৃতি বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্বটাও তারই। এই জন্য তাকে বলছে আবার চতুর্দিকে চাইয়া দেখলেন, আবার বলিলেন বাংলার ভাগ বাতাসে আজ দুর্যোগের কথা, তার শ্যামল প্রান্তরে রক্তের করা, জাতির সৌভাগ্য সূর্য অস্ত চাপা, শুধু সুপ্ত সন্তান শিওরে রক্তমরা জননী নিশাবসানের অপেক্ষায় প্রবল মনে রত, কে তাকে আশা দেয়। মানে বাংলা প্রায় আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
সেখান থেকে বাঁচিয়ে তোলার জন্য কে সাহস, কে একটা অমৃত বাণী তাকে শোনাবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে নিজের জীবন দিয়ে তাকে দেশ মাতৃকাকে রক্ষা করবো, এই আশ্বাস বাণী শোনাবার লোক কে আছে, কে চেয়েছে, কার কাছ থেকে তিনি পেয়েছেন? মির্জাবাদী জাহাপনা জনাব সিরাজ মির্জা আপনি শিখে আছে, আপনিই তা পারেন। মির্জাবাদী আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করবো। আমিও শপথ করছি সিপাহসালারে সকল নির্দেশের মাথা পেতে দেবে, তার আদেশ আসিফুদ্দিন মৃত্যুকে পালন করে সিরাজ মির্জা আমি ধন্যবাদ। অর্থাৎ সিরাজ যে প্রকৃত দেশপ্রেমিক, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়, বাংলাকে রক্ষা করার জন্য, যে নিজের সিংহাসন ছাড়তে পারে, নিজের মৃত্যুকে বরণ করতে পারে, সেই তো প্রকৃত দেশপ্রেমিক, যারা দেশটাকে রক্ষা করতে চায়। এই দেশ কোনো হিন্দু কোনো মুসলমান, তার মিলিত সম্প্রদায়, মিলিত ধর্মের এই দেশ, তার সংস্কৃতিকে রক্ষা করা, সেই মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে। সেই আহ্বান তিনি জানিয়েছেন সবাইকে, কিসের? তার মাতৃভূমিকে রক্ষা করা। এটাই তিনি এখানে শুনিয়েছেন এই গল্পে।